শুনবো, বল না। আজ 2 দিন হয় উনি বাড়ি আসে না। তুই বল না, আমার কি দেখতে ইচ্ছে হয় না? কি এমন করেছিলাম আমি? কি করেছিলি? ওনার রাগ কন্ট্রোলের বাইরে, সেটা তো জানিস। হুম। আমি শুধু ওনাকে বোঝাতে চেয়েছিলাম যদি আমার জন্য নিজেকে আঘাত করে তাহলে আমাকে ছেড়ে দিতে। ব্যাস, হয়ে গেল। আমাকে মেরে ফেলার ট্রাই করে। আরও বলে যদি কখনো দরকার হয় আমাকে মেরে বডিটা রেখে দিবে। কিছু হলেই থাপ্পড় মারবে, কিছু হলেই আঘাত করবে। এতদিন অনেক কিছু বলিনি তোদেরকে। বলে আরিয়া নিজের ঘাড়ের কাটা দাগগুলো দেখিয়ে বলল, দেখ এগুলো ওনার দেয়া। প্রেমা অবাক হয়ে গেল। ইয়েস, এমন পুরো শরীরে কাটা দাগ আছে। বিশ্বাস কর না কর, সবগুলো আমাকে মেরে মেরে এমন করেছে উনি। কই, তবুও তো কিছু বলিনি। আমি তো সব সহ্য করি, তাহলে আমি কি একটু কিছু করলে উনি কেন আমার সাথে এমন ব্যবহার করে দিনের পর দিন? আমি না আর পারছি না। আমার লাগবে না কাউকে। আমার ওনাকে তো নয়। কপালে হাত দিয়ে বলল, হায় আল্লাহ, তুই কি সত্যি অবুঝ? আজব তো, আমি আবার কি করলাম? তো ভাইয়া তোকে শরীরে আঘাত করেছে, কতটুকু করেছে? মরে তো যাসনি তাই না? অথচ ভাইয়া মানুষ মারতে সেকেন্ডেও সময় নেন না, আর সেখানে তোর নামটা অবধি কারোর মুখে নেওয়া সহ্য করতে পারে না। সেখানে যদি তুই বলিস ছেড়ে দেওয়ার কথা, সেখানে কি করবে বল? যেখানে তোর সাথে রেগে নিজেকে আঘাত পর্যন্ত করতে দুবার ভাবে না, রাগটা নিজের শরীরে নিয়ে নে, তোকে আঘাত করবে না ভেবে, সেখানে তুই চলে যাওয়ার কথা বলিস। আর দেখ, তোকে ভাইয়া আঘাত করে, আমার মনে হয় ভাইয়ার রাগের কাছে খুব অল্প। তোর জায়গায় অন্য কেউ হলে এতদিন বেঁচে থাকতো বলে মনে হয় না। দেখ, তুই ভাইয়াকে নিজের কাজে ব্যবহার দ্বারা কষ্ট দিস, কিন্তু ভাইয়ার শরীরে আঘাত করে তোকে কিন্তু কখনো দেখেছিস অন্য মেয়ের সাথে কথা বলতে? ভাইয়া, আমার তো মনে হয় না ভাইয়া তোকে হারানোর ভয় বেশি করে, তাই তোকে আঘাত করে। এটাই বোঝায় যে জোর করে হলেও তোকে উনার চাই। মানে ভাইয়া তোকে কতটা ভালোবাসে ভাবতেই আমার গা জ্বলে উঠছে। আর সেটাকে তুই ভালোবাসাই মনে করিস না? কখনো তুই ভাইয়াকে শরীরে আঘাত দিয়ে দেখিস ভাইয়া কি বলে তোকে? আমার তো মনে হয় ভাইয়া তোর সব রকম আঘাত মেনে নিবে, কিন্তু তোকে অন্য কারোর সাথে দেখার ভেতরে যে কষ্টটা, এটা সহ্য করবে না। উনি একদম অন্যরকম আরু, সবার মতো না। ওনার ভালোবাসার ধরনটাও অন্যরকম। সবার মতো সহ্য করে মানিয়ে নিতে শিখিনি। যেটা ওনার, সেটার বিন্দু পরিমাণ ও অন্য কিছুর সাথে শেয়ার করবে না। তা তুই কি জ্যোতিষী, সব নিজে নিজে বলে দিলি? আরে এ ধরনের মানুষটা এমনই হয়, সেটা আমি মুভি দেখে দেখে বুঝেছি। ভালো, যা তো, ভালো লাগছে না। যেটা বললাম সেটা মিলিয়ে দেখিস। যা তো, জ্বালাস না। ইস, এমন একটা মিস্টার মাফিয়া বয়ফ্রেন্ড যদি আমারও হতো, অবশ্য না হলেও ভালো। আরুর মতো কি আর আমিও সহ্য করতে পারবো নাকি? হুম। আরিয়া নিজের রুমে বসে নিজে নিজে কথা বলছে। কেন করলেন এমন ভাইয়া? আপনি তো আমায় খুব ভালোবাসেন তাই না? তাহলে কিভাবে পারলেন এটা? নাকি আমার ভালোবাসেন আমি নিজেই ধরে নিয়েছি ভালোবাসেন? আজ 4টা দিন ধরে বাসায় আসেননি। কেন আসেননি সেটা তো আজ নিজের চোখেই দেখে আসলাম। অথচ আজ এসেও আমাকে একটা বার ডাকলেন না, দেখেও ইগনোর করলেন। কেন ভাইয়া? আমায় আপনি ধোঁকা দিলেন, নাকি শুধু আমাকে দিয়ে নিজের ইচ্ছে পূরণ করতে চেয়েছেন আপনি? আর ওই মেয়েটাকে সত্যিই ভালোবাসে তাই না? আপনি তো আমায় বলেছিলেন যাই হয়ে যাক আমাকে আপনি নিজের কাছে রাখবেন, অথচ ওই মেয়েটার সাথে রেস্টুরেন্টে সময় কাটাচ্ছেন। ভালো, আমিও আর আপনার সাথে কথা বলবো না, আর কখনো আপনাকে নিয়ে ভাববো না আমি, কখনো না। দরজার কড়াঘাতের আওয়াজ পেয়ে চোখের জল মুছে ভাবল, এখন আবার কে আসলো? চাচার তো এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা, নাকি সামিরা এসেছে? হবে হয়তো কোনো দরকারে। ভেবেই দরজা খুলে কিছু বলতে যাবে, তার আগেই অপ্রত্যাশিত মানুষটিকে দেখে বিরক্ত নিয়ে সাথে সাথে দরজা আটকাতে চায়, কিন্তু আফরান বাতাসের গতিতে ভেতরে ঢুকে দরজা আটকিয়ে নেয়। আরিয়া একটু তেজ নিয়ে বলল, প্রবলেম কি আপনার? সেটাই জিজ্ঞেস করছে। প্রবলেম কি তোর? আমার আবার প্রবলেম? দেখো, মাথা গরম করো না, বলে দিলাম। সোজে সোজে বলো কি হয়েছে। আশ্চর্য, আপনি আমায় প্রশ্ন করার কে? হ্যাঁ, রুম থেকে বের হয়ে যান এক্ষুনি।
কথাটা কর্ণপাত হতেই আফরান আরিয়ার গালে সজোরে চর বসায়। আরিয়ার শরীরে তীব্র ঘৃণা প্রকাশ করে চেঁচিয়ে বলল, পারবেন তো শুধু এটাই করতে, আর কি পারবেন? আপনার কাজই তো এটা, তাই না? মেরে ফেলো না আমায়, তাও তো বেঁচে থাকার ইচ্ছে আমার কোনো কালেই ছিল না। আফরানের রাগের সীমা ছাড়ায়। আরিয়ার চুলের মুঠি ধরে এক হাতে ঠোঁট বরাবর দুগালে চেপে ধরে বলতে লাগলো, সমস্যা কি তো? আমি শান্তিতে থাকতেও দিবি না? ভালোভাবে বলেছিলাম কি হচ্ছে বলতে, না বলে উল্টো ভাব নিচ্ছিস। একদম মেরে দেবো বলে দিলাম। মেরে ফেলুন না, একদম মেরে ফেলুন। বললাম তো মেরে দিতে নিষেধ করিনি তো আমি। আফরান এবার ধাক্কা মেরে আরিয়ার চুলের মুঠি ছেড়ে দিয়ে কষিয়ে দুগালে দুটো করে 4টা থাপ্পড় বসায় একের পর এক। টাল সামলাতে না পেরে আরিয়া ফ্লোরে পড়ে গিয়ে ঠোঁটের কিছু অংশ কেটে রক্ত প্রকাশ পেয়েছে আরিয়ার। মুখের উপর তর্ক করছিস আবার? শোন, আমি শান্তিতে না থাকতে পারলে তোকেও শান্তিতে থাকতে দেব না, বুঝলি? বারবার করলে এমনভাবে মারবো যতটা তোর কল্পনার বাহিরে, বুঝছিস? কেন? কেন বলুন তো? আমি কি আপনার চাকরানি নাকি দাসী? নাকি মেয়ে লোভী পুরুষ আপনি? সুন্দরী মেয়ে দেখলেই নিজেকে আর সামলাতে পারেন না? টেলমি, আমাকে বলুন। আমি পৃথিবী থেকে খুঁজে সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে আপনার সামনে প্রেজেন্ট করব। তাদেরকে দিয়ে আপনার ইচ্ছে পূরণ হবে নিশ্চয়ই। আরিয়া নিজের অপারগতা প্রকাশ না করে স্ট্রং হয়ে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে বলল। আফরানের ধৈর্যের বাঁধ ভাঙে, চোখগুলোতে যেন লাল রং ঢেলে দেওয়া হয়েছে। হাত দুটো মুঠো বন্ধ হয়ে আসে, কপালের রগগুলো দোল খাচ্ছে, ওঠানামা করছে। শার্টের ওপরের বোতাম দুটো খোলা, নিঃশ্বাসটা ঘন ঘন পড়ছে। এই বুঝি সব শেষ করে দেবে, ঝংকার তুলে সব ছিন্ন ভিন্ন করে দেবে। আফরানের অবস্থা দেখে আরিয়া এবার নিজের ভয়ে কাঁপতে থাকে। আফরানের রক্তিম চোখ জোড়া হয়তো গরমের তাপ সহ্য করতে না পেরে দুফোঁটা জল গড়ায়। আফরান কি করবে নিজেও বুঝতে পারছে না এই মুহূর্তে। তার নিশ্চয়ই এই মেয়েকে মেরে দেওয়া উচিত। হ্যাঁ, এই মেয়েকে মেরেই দেওয়া উচিত। কিন্তু 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 তার নির্লজ্জ বেহায়া মনের জন্য সেটাও করতে পারবে না। এটা ভেবেই পাশের দেয়ালটায় সবটা শক্তি দিয়ে সজোরে আঘাত করে বসে মুসলিমেও হাতটি। সঙ্গে সঙ্গে আফরানের হাত ফেটে প্রবাহিত রক্তের ন্যায় গড়িয়ে রক্ত বের হতে থাকে। দেয়ালের আওয়াজে আরিয়া কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়। শরীর কাঁপছে আরিয়ার ভীষণভাবে। দেয়ালের শব্দে হয়তো বাড়ির অনেকেরই ঘুম ভেঙে যায়, কিন্তু ঘুম থেকে হঠাৎ আওয়াজ কারো বোধগম্য হলো না কি হয়েছে। আফরান দেয়ালে হাত মেরে সেখানেই হাত রেখে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আরিয়ার চেহারাটা দেখার বিন্দুমাত্র ইচ্ছা নেই। সাদা টাইলসের দেয়াল বেয়ে আফরানের হাত বরাবর নিচে রক্ত গড়াচ্ছে। আফরান চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে যথেষ্ট। আরিয়া একটু সাহস নিয়ে চোখ খুলে তাকিয়ে আফরানের এই অবস্থা দেখে বিচলিত হয়ে কাঁদতে কাঁদতে এগিয়ে আফরানের হাত ছুঁতে যায়, কিন্তু আফরান ডান হাতের পাশ আঙুল দাঁড় করিয়ে বলে ওঠে, একদম টাচ করবি না আমায় তুই। আরিয়া আফরানের ধমকে কেঁপে ওঠে। আর কখনো আমার সামনে আসবি না। বলেই আফরান লালচে বর্ণের এই রাগ নিয়েই হনহনিয়ে রোম ছাড়ে। একটি বারের জন্য পিছনে তাকায়নি। আরিয়া জায়গায় বসে কাঁদতে থাকে। পাশে আফরানের হাত থেকে ঝরে যাওয়া রক্তে স্পর্শ করে চোখের জল ফেলে। আমি ভাইয়াকে কষ্ট দিয়েছি খুব, তাই না? ঠিক আছে, আমারও কষ্ট পাওয়া উচিত। আজ খুব কথা শুনিয়েছি আমি তাকে। আমার কারণে ভাইয়া নিজেকে নিজে আঘাত করলো। উফ, ঠিক আছে। আরিয়া নিজের সাথে নিজে কর্কশ কণ্ঠে কথাগুলো বলে চোখের জল মুছে দাঁড়িয়ে চারদিকে একবার তাকিয়ে দুকদম হেঁটে ড্রয়ার থেকে নেল কাটারটা নিয়ে ছোট ছুরিখানা নিয়ে নিজের হাতে নিজে একটা দুটো তিনটা দাগ কাটে চোখ বন্ধ করে। ফোঁটা ফোঁটা রক্ত হাত টপকে পড়ে ফ্লোরে। আরিয়ার মাথা ঘুরছে, হাত পা ঝিমোচ্ছে, এখনই বোধহয় পড়ে যাবে। কোনোরকম ওয়াশরুমে গিয়ে সাবার ছেড়ে দেয় মাথার উপর। কাটা জায়গাটার দিকে তাকিয়ে একটা শান্তির হাসি দেয়। আমি এটারই যোগ্য। হ্যাঁ, ভাই আমায় ধোকা দেয়নি, কারণ উনি তো কখনো আমায় ভালোবাসেননি, বলেও নি এটা। তবে ধোকা কিভাবে দিবেন? তবে আমি রাগের মাথায় ওসব খারাপ বাক্য উচ্চারণ কেন করলাম? আমার দোষ সবটা, তাও আমার দোষ। চোখ বন্ধ করে দাঁড়িয়ে ভিজছে আরিয়া। বেশ কিছুক্ষণ পর হঠাৎ ওয়াশরুমে দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে আরিয়া বলল, যেই হও চলে যাও, লেট হবে আমার। বলে আবারও আরিয়া হাসি দেয়। আরিয়া দুলছে, মাথাটা কেমন যেন করছে, কিন্তু বারবার দরজার আওয়াজ করায় বিরক্ত হয়ে দরজাটা খুলে দিল।
আরিয়ার চোখ বন্ধ হয়ে আসছে বারবার, একটু মাতাল মাতাল লাগছে। আসলে মাতাল নয়, মাথা বারবার ঘুরছে, চোখের ঝাপসা দেখছে, শরীর দুর্বলতায় দুলছে। আরিয়া চোখ খুলে দেখার চেষ্টা করলো, কিন্তু সব ঝাপসা। বললাম তো লেট হবে, যাও এখান থেকে। বলে দরজাটা আবার লাগাতে যায়, কিন্তু তার আগেই আরিয়া খেয়াল করে সে হাওয়ায় ভাসে। কে আপনি? ছাড়ুন বলছি, আমায় একদম ছোবেন না। আমি খুব খারাপ জানেন, ছাড়ুন আমায়। একদম চুপ। বেশি পণ্ডিত করতে কে বলেছে? হ্যাঁ, এখন তো দেখছি তোমারও সাইকোলজি প্রবলেম আছে। আরিয়া চোখ কোষ দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু স্পষ্ট দেখেনি। তবে কণ্ঠ শুনে বোঝার বাকি নেই এটা মিস্টার মাফিয়া ছাড়া আর কেউ নয়। আপনি আবার কেন এসেছেন? আবার যদি বকে দিই তখন আবারও রাগ করবেন, আবারও ব্যথা পাবেন জানেন। আপনি ব্যথা পেলে আমার খুব কষ্ট হয়। আফরান কথা না বাড়িয়ে আরিয়াকে খাটের উপর শোয়ায়। ফার্স্ট এড বক্স এনে একটু সময় নিয়ে আরিয়ার হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে, জাস্ট এ মিনিট, ওয়েট। শুনুন না। পরে শুনবো, আগে আসি একটু। বলে রুম ছেড়ে বেরিয়ে যায়। মিনিট দুয়েকের মধ্যে হাতে খাবার নিয়ে চলে এসে আরিয়ার পাশে বসে বলল, এখন বলো কি বলবে? কিছু বলবো না, কিন্তু আমার মাথায় কি জানি হচ্ছে, ভীষণ ব্যথা হচ্ছে আমার। আফরান আরিয়ার মাথার পেছনে হাত রেখে আস্তে করে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসিয়ে বলল, হা করো। এগুলো কি খাবার? খাবার কি ওষুধ খেলে তোমার মাথা ভালো হয়ে যাবে। খাবো তো, কিন্তু আমার এখন শীত করছে ভীষণ। এটা খুলে দিয়ে ভালো জামা পরিয়ে দিন না। আফরান থতমত খেল। চুপ করে আছেন কেন? ভালো জামা নিয়ে আসুন প্লিজ। আরিয়ার প্রত্যেকটা কথা নেশাতুর হালকা সুশীল কণ্ঠের শোনাচ্ছে। আসলে দুর্বল হওয়াতে চঞ্চলতাগুলো এই মুহূর্তে আরিয়ার গলায় প্রকাশ পাচ্ছে না। আফরান কাভার থেকে এক সেট জামা এনে আরিয়াকে দিয়ে বলল, নাও, আমি অপেক্ষা করছি বাইরে, জলদি চেঞ্জ করে নাও। আরিয়া আফরানের হাতের কাপড়গুলো নেয়ার সময় আফরানের হাতটা হালকাভাবে ধরে বলল। এখানে বসুন। আফরান আরিয়ার কথা মতো বসতেই আরিয়া বলল, আপনার হাতে ব্যান্ডেজ করে দিব, কিন্তু আমি দেখছি না ভালোভাবে, তাকালে মাথায় ব্যথা হয়। আপনি খুব কষ্ট পেয়েছেন তাই না ভাইয়া? আফরান আরিয়ার স্পর্শকৃত হাতটি ভালোভাবে মুঠোতে নিয়ে বলে। হুম হুম। বলে আরিয়ার আরেকটু পাশ ঘেঁষে বসে আরিয়ার ভেজা চুলগুলো মুছে দেয়। জলদি চেঞ্জ করো, ঠিক আছে? ওকে। আফরান বাইরে গিয়ে দরজাটা একটু চাপিয়ে দেয়। কিছুক্ষণ পর আফরান দরজায় হালকা আওয়াজ করে বলে, হয়েছে কি, আসবো? আসুন। আফরান ভেতরে ঢুকিয়ে দরজাটা লাগিয়ে সামনে তাকাতেই চোখ দুটো গোল বৃত্ত হয়ে গেল। দৌড়ে এসে আরিয়াকে বুকে জড়িয়ে নিয়ে বলে, এটা কি করেছো? আমি তো তখন বলেছিলাম পরিয়ে দিতে, আপনি তো দেননি। আমি কি ঠিক মতো দেখতে পাচ্ছি যে পরবো? ওটা ভাঁজ, এই তো বুঝতে পারছি না। আফরানের বুকে ধুক ধুক আওয়াজ ঘন হচ্ছে। আরিয়া জামা খুলে নিজের ছোট্ট জামাটা উল্টোভাবে পরে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করেছিল। আফরান ভেবেছিল হয়তো আরিয়ার চেঞ্জ করা শেষ, তাই তো এসেছে। আরিয়াও তো তাই বলেছিল। আফরান চোখ বন্ধ করে আরিয়াকে জড়িয়ে আছে। আরিয়াও আফরানের বুকটাতে প্রশান্তিময় বানিয়ে নড়ছেও না। মিনিট কয়েক পর আফরান এবার আরিয়াকে কোলে তুলে নিয়ে গিয়ে লাইটটা অফ করে দিয়ে এসে আরিয়াকে বসাতে চাইলে আরিয়া বলল, এভাবেই থাকি না প্লিজ। আফরান কিভাবে বোঝাবে এই মেয়েকে তার ভেতরে কি হচ্ছে। আফরান আরিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, ঠিক আছে, এভাবেই থাকবে। আগে জামাটা পরে নাও। কেন? আমিও তো সুন্দরী তাই না? তাহলে আপনি ওই মেয়েটাকে জড়িয়ে ধরলেন কেন? আমাকে ধরলে প্রবলেম কোথায়? ওই মেয়েটাও তো ছোট কাপড় পরেছিল। আফরান এতক্ষণে বুঝলো আরিয়ার অভিমান কিংবা রাগের কারণটা। নিশ্চয় দুপুরবেলা কলেজ থেকে ফেরার সময় দেখেছে স্নেহাকে, কিন্তু সে তো প্রস্তুত ছিল না। আচমকায় স্নেহা এসে তাকে জড়িয়ে ধরল। এটাই বোধহয় তার প্রিয়সী দেখেছে। কথাটা ভেবে মুচকি হেসে আফরান বলল, তাহলে আমার অভিমানিনী বলছি এই কারণে আজ আমাকে বকা দিয়েছিল? উম, তাহলে আপনিও তো অন্যদের মতো একসাথে এতগুলো মেয়েকে টাইম পাস করেন, জড়িয়ে ধরেন। কিন্তু তুমি তো একজনকে দেখেছিলে, তাহলে এতগুলো হলোই কিভাবে? আমি সহ দুজন আরো আছে, আমি দেখিনি হয়তো। আফরান মৃদু হেসে বলল, আচ্ছা তাই বলছে, কিন্তু আমি যদি বলি আমার জীবনে তোমাকে ছাড়া কেউ নেই, বিশ্বাস করবে? উম, বিশ্বাস না করে এত ভালোবাসা আমায়? আরিয়া কি যেন ভেবে বলল। করি তো বিশ্বাস, করতাম তো, কিন্তু আজ থেকে আর করি না।
আফরান আরিয়ার অভিমানী কথায় স্মিত হাসল। শোনো, কাউকে ভালোবাসলে সে যা বলে সব মানতে হয়, এটা জানো? হুম। তাহলে শোনো, আমি বলছি, আমার জীবন মানে তুমিটাই আরও। তুমি ছাড়া আমি অচল। তোমাকে ছাড়া আমার অস্তিত্ব নিস্তেজময় হয়ে বিলুপ্ত হয়ে যাবে। আমি তোমাদের সীমাবদ্ধ, আর শুধু তুমি দিয়ে থাকতে চাই। আমি ভালোবাসে বিশ্বাস করি না, কিন্তু তোমাকে আগলে রাখতে চাই। তোমাকে আমি আগলে রাখতে চাই সবটা দিয়ে। তুমি যা দেখেছ আজ সবটা ভুল ছিল লক্ষ্মী। শোনো, আমি ওকে জড়িয়ে নেইনি, এই পচা মেয়েটাই হয়তো এসে আমাকে ধরেছিল। আমার কথাগুলো বুঝছো? পাক্কা তো? তাহলে ঠিক আছে। এখন নামও লক্ষ্মী মেয়ের মতো। হুম। আবার কি হলো? আমার এইভাবেই তো জড়িয়ে ধরতে ভালো লাগছে, যা আমার উপরে ভালো লাগে না। আফরান থতমত খেয়ে যায়। মুশকিলে পড়লাম তো এটাকে নিয়ে। আফরান কি যেন একটু ভেবে বলল, এভাবে বেশিক্ষণ থাকলে আমি কিন্তু ঠিক থাকতে পারবো না, পরে আমাকে দোষ দিতে পারবে না। ওকে। আফরান কি করবে বুঝতে পারছে না। কোনোভাবেই তো এই মেয়েকে বোঝানো যাচ্ছে না। হঠাৎ করে ঘাড়ে ঠোঁটের স্পর্শে আফরান কেঁপে ওঠে। করছো কি আরো? আমার খুব চুমু খেতে ইচ্ছে করছে। আরো তুমি ঠিক নেই। আরিয়া আফরানের কথা না শুনে আফরানের গলায় পরপর চুমু দিয়ে যাচ্ছে। আফরান আরিয়ার মুখ চেপে বারবার আটকানোর চেষ্টা করছে, কিন্তু আরিয়া আফরানের হাত সরিয়ে পরপর কিস করছে। আফরান বুঝলো আরিয়ার বেসামাল মনকে একটু কন্ট্রোল করতে হবে, নয়তো আটকানো এভাবে বলে বলে অসম্ভব। তাছাড়া আফরানের কি ভালো লাগছে না? আরিয়া ঠোঁটের ছোঁয়া তার শরীরে মিশে যাচ্ছে। এটা যে না চাইতেই অনেক কিছু পাওয়া। কতক্ষণ আটকাবে সে তার প্রিয়াকে? আফরান আরিয়াকে নিয়ে খাটের উপর ওভাবেই শুয়ে পড়ল, আরিয়া নিজে আফরান উপরে। আরিয়া এখনো পরপর কিস করছে বুকে, ঘাড়ে, গলায়। আফরান আরিয়ার ইচ্ছে করে চোখ দিয়ে ঠোঁটে ঠোঁট বসায়। কিছুক্ষণ ঠোঁটে কিস করে পুরো শরীরে ঠোঁটের পরশ এঁকে দিয়েছে। আরিয়া আফরানের শার্টের কলার খিচে ধরে আছে। প্রায় অনেকটা সময় পর আফরান আরিয়াকে বলল, লক্ষ্মীটা আমার অনেক হয়েছে, এবার চলো পাগলামো বন্ধ করো। আরিয়া ঠোঁট উল্টে বলল, আমার আরো আদর চাই অনেক। ঠিক আছে, দেব। আগে কাপড় পরো, যদি জ্বর আসে তাহলে কিন্তু মার খাবা, বলে দিলাম। ঠিক আছে, পরবো, কিন্তু বলুন পরে আদর দিবেন আরো অনেক। আফরান আরিয়ার কপালে আরেকবার ঠোঁটের ছোঁয়া দিয়ে বলল। ঠিক আছে। আরিয়া উঠে বসলে আফরান ফোনের হালকা আলোতে ঠিকভাবে পরিয়ে নিয়ে লাইট জ্বালিয়ে খাবার খাওয়া শেষে ওষুধটাও খাইয়ে দেয়। আরিয়ার শরীরটাও একটু হালকা হয়েছে মনে হয়। এখন ঘুমাও, ঠিক আছে? আপনার সাথে ঘুমাবো আমি। আফরান প্রথমে না বললেও আরিয়ার কয়েকবার মায়াভরা আবদারের কাছে সে হার মানে। আরিয়া আফরানের বুকে ঘুমানোর ইচ্ছে করে তাই শার্টের বোতামগুলো খোলার চেষ্টা করে, না পেরে জোরে এক টান মেরে শার্টটাই ছিঁড়ে ফেলে। আফরান কিছু বলল না, শুধু আরিয়ার কাজগুলো দেখছে আজ। বউ তার এত ইমোশনাল রোমান্টিক জেলাসি তা তার জানা ছিল না ভেবে মুচকি হাসে। আজকের রাতটা না আসলে হয়তো কোনোদিন জানতেই পারতো না। আহ আরিয়া আফরানকে নিজের পাশে দেখে চিৎকার করল। আফরান ঘুম থেকে লাফিয়ে উঠল। কি হয়েছে? আপনি এখানে কেন? মানে কি? আপনি এখানে কেন? আফরান কপাল কুঁচকায়। আরিয়ার চিৎকারের শব্দ শুনে রুমের দরজায় নক করে জাফর সামিরা। আপনি এখানে কি করছেন? এত বড় ছেলে একটা মেয়ের রুমে আস্তাগফিরুল্লাহ, সত্যি বলুন আপনি কি করতে এসেছেন? আফরান আরিয়ার মুখ চেপে ধরে বলল। চুপ, এভাবে চেঁচাচ্ছ কেন? আরিয়া আফরানের হাতের তালুতে কামড় দেওয়ার চেষ্টায় বৃথা হয়ে আফরানের কলার দুহাত ধরে আফরানকে বিছানায় মিশিয়ে আফরানের পেটের উপর বসে। কি করছো? হ্যাঁ, এমন করছো কেন? আরিয়ার এহেন কীর্তিতে আফরানের হাত ছুটে যায় আরিয়ার মুখের থেকে। আপনি এখানে কেন? আমি দেখেছি আপনি আমার বুকে নিয়ে শুয়ে আছেন। সত্যি বলুন, খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছেন কিনা? আমার সব শেষ হয়ে গেল। আরিয়ার ন্যাকা কান্না জুড়ে দিল। আফরান আরিয়াকে উল্টো ঘুরিয়ে আকস্মিক আরিয়াকে নিচে ফেলে আফরান উপরে, আরিয়া নিচে। একদম চুপ থাকো, নয়তো সত্যি সত্যি রাতে যা করিনি এখন করবো। ছি, আপনি অনেক খারাপ ভাইয়া, ছাড়ুন বলছি। আফরান কিছু না বলে আরিয়ার উপর থেকে উঠে নিচে নেমে দাঁড়ালো। আরিয়া শোয়া থেকে লাফিয়ে উঠে আফরানের কুলে উঠে গেল। আকস্মিক এমন হওয়ায় আফরান দু কদম পিছিয়ে যায়। আরে করছো কি?
পাগলামো বন্ধ করো, বাইরে মানুষ দাঁড়িয়ে আছে, দরজা খুলবো। আরিয়া আফরানের ঠিক গলার নিচে জোরে একটা কামড় বসিয়ে বলল, এখন দরজা খুলে দিবেন, পরে সবাই ভাববে আমরা একসাথে কি করছি, আরো কত কিছু ভাববে, আমাকে অসৎ ভাববে। এটাই প্ল্যান করেছেন আপনি, তাই না? তোমার মাথায় যে প্রবলেম আছে আবার প্রমাণ করার চেষ্টা করছো। নামো বলছি। আগে আমার একটা শর্ত আছে। এখানে আমার কিছু শর্তে জড়িয়ে দিয়েছ, হ্যাঁ? ভয় পাও না আমায়? একদম মেরে দেবো। নামো বলছি। এত বড় মেয়ে, খুলতে লজ্জা লাগে না? একদম লাগে না। শুনুন, আপনি গিয়ে ওয়াশরুমে লুকিয়ে পড়ুন, আমি না বলে আসবেন না। হোয়াট? যা বললাম তাই। বাজে বলা বন্ধ করো। তাহলে কি করবেন? হ্যাঁ, এভাবে বের হবেন নাকি? খালি শরীর লজ্জা করবে না? একদম না। তুমি যেমন আমার খালি শরীরে কোলে উঠে বসে আছো, তেমনি আমিও পারবো। নো লজ্জা। আফরানের কথায় আরিয়া নিচে নামতে চাইল, কিন্তু আফরান এবার নামতে না দিয়ে উল্টো হাতে কোলে তুলে নিল। কি করছেন? নামান বলছি। নিজেই তো উঠেছ, এখন আমার ইচ্ছে নামবে। আফরান সোজা গিয়ে দরজা খুলে দিল। আরিয়া আফরানকে এ অবস্থায় দেখে সামিরার চোখ দুটো গোল গোল রসগোল্লা হয়ে গেল। মনে হয় জাফর থতমত খেয়ে যায়। যা দেখেছি এটা কি আদৌ সত্যি? আরিয়া ন্যাকা কান্না করে বলল। চাচা আমায় নামাতে বলো, আমি কিন্তু, আমাকে এখনই ফেলে দিবে উনি। জাফর কি বলবে বুঝতে পারছে না। সাইড মে। সাথে সাথে সামিরা সরে দাঁড়ালো। আফরান আরিয়াকে নিয়ে 4 কদম সামনে যেতে জাফর বলে উঠলেন, এসব হচ্ছে রে কি আফরান? এসবের মানে কি? তুমি এখনো অবুঝ? কেন, কিছু হয়েছে? মজা করছো আমার সাথে? বুঝতে পারছো না কি বলছো? আই এম সিরিয়াস। আই ডোন্ট নো। তুমি ওর রুমে কেন এসেছিলে? নিজের মেয়ের হাতের দিকে তাকাও। আফরানের কথায় আরিয়া ভয় পায়। জাফর সামিরার দৃষ্টি আরিয়ার হাতের দিকে। ও মাই গড, কি হয়েছে আরু? কিভাবে কেটেছে? আরিয়া হাত লুকানোর বৃথা চেষ্টা চালায়। মামুনি, তোমার হাতে কি হয়েছে? আসলে চাচা হয়েছে কি, কিছু হয়নি। ন্যাকামো করে কোন ছেলের জন্য হাত কেটেছে? তাকে না বলে মরে যাবে নাকি? আমি সেরে জিজ্ঞেস করতে গিয়েছিলাম। আপনি মিথ্যে বলছেন কেন? হ্যাঁ, আপনি তো আমার জন্য রাতে। বলে আবার থেমে যায়। আফরান এবার আরিয়াকে কোল থেকে ঠাস করে ফেলে দেয়। আমার কোমরটা গেল। সবটাই যখন মনে আছে, এতক্ষণ ঢং করছিলে কেন? আরিয়া থতমত খেয়ে যায়। কি বলবে সে? যদি ঢং না করতো সকালে, তাহলে কি সে আর কখনো মিস্টার মাফিয়া নামক এই লোকটার সামনে আসতে পারতো লজ্জায়? এটা কি করে বলবো? একদম বাজে। মিস্টার ভিলেন আপনি, আমাকে ফাঁসিয়ে দেন শুধু। আফরান কপাল কুঁচকায়। আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে। আফরান কিছু না বলে জায়গা ছাড়ল। আরিয়াকে এবার জাফর পরিষ্কার করে বলতে বলল, আসলে চাচা, আসলে মানে। আরিয়াকে এমন তোতলাতে দেখে সামিরা কথা ঘুরিয়ে বলল, আসলে বাবা, আরিয়া নিশ্চয়ই কোনো অন্যায় করেছিল, তাই আফরান ভাই ওকে মেরেছে হয়তো। জাফর কপাল কুঁচকিয়ে বলে, আমি আফরানকে চিনি। ও কোনো কারণ ছাড়াই আমার মামুনিকে আঘাত করে। নিশ্চয় হাতে ওই বজ্জাত ছেলেই কিছু করেছে, তাই না মা? তুমি চিন্তা করো না, এর একটা ব্যবস্থা আমি করবই। আরিয়া কিছু বলতে চায়, কিন্তু সুযোগ আর সাহসে কোনোটাই নেই এই মুহূর্তে। জাফর চলে যাওয়ার পর সামিরা আরিয়ার কাছে এসে মুচকি হেসে বলল, সত্যি বলতো, কি করেছিলিস রুমে দুইজন? কপালটা যতই সোজা চলে, ভাগ্যটা ততই বাঁকা হয়। তা রাতে কি একসাথেই ছিলি? চোখ টিপে মুচকি হেসে বলল আরিয়া। হঠাৎ রাতের কথা মনে করে লজ্জায় নিজের মুখের ওপর নিজে দুহাত দিয়ে ঢেকে ফেলে। বাবা, কি লজ্জা রে! তোদের সময় তোরাই এনজয় কর, আমাদের তো আর এমন রোমান্টিক বয়ফ্রেন্ড বা হাজবেন্ড নেই। যা তো গেলাম আমি বলে রুমের দিকে পা বাড়াই। হঠাৎ চোখ যায় দেয়ালে। রাতের লাল টকটকে রক্তটা কেমন ব্ল্যাক হয়ে আছে। আরিয়ার বুকটা ছ্যাদ করে ওঠে। আরিয়া আবার রুম থেকে বের হতে চায়, কিন্তু কারণবশত আটকে যায়। আরিয়া নিরাশ হয়ে নিজে ফ্রেশ হয়ে নিচে নামে। মুখে হতাশা নিয়ে টেবিলে বসে। আয়স সেখানেই ছিল। আরিয়ার হাতে ব্যান্ডেজ করা দেখে বলল, তোমার হাতে কি হয়েছে? আরিয়া আয়েশের দিকে তাকায়। কি জবাব দেবে সে এখন জানা নেই তার। হয়তো কোথাও লেগে কেটে গেছে। আয়স সামিরার দিকে তাকিয়ে কপাল কুঁচকায়। বৌমা, লুকাচ্ছ কেন? সত্য। আফরান, আরিয়া কে আবার মেরেছে? আয়েশের হাত দুটো মুঠোয় হয়ে আসে কথাটা শোনা মাত্র। চেয়ার থেকে দাঁড়িয়ে যায়।
আসলে ভাইয়া তেমন কিছুই হয়নি। আফরান ভাইয়া কিছু করে। কথা শেষ হওয়ার আগে আফরান উপর থেকে নামতে নামতে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল। কারো কাছে হিসেব দেওয়ার অনুমতি দিয়েছিলাম বুঝি? আফরানের কথায় আরিয়া ভীত হয়। তুই কি রে, তোর কি লজ্জা বলতে কিছু নেই? এইটুকু মেয়েটার ওপর এত টর্চার করতে তোর বুক কাঁপে না? নিজের বউকে কেয়ার করতে শেখো, তারপর অন্যের বউকে নিয়ে কথা বলিস। অন্যতা বিমানান, আমি গাড়িতে আছি, 2 মিনিট আসবে। আফরানের কথার মানেটা কারো বোধগম্য হলো না। আফরান আরিয়ার দিকে তাকিয়ে কপাল কুঁচকান। 1 মিনিট দাঁড়ান। বলে আরিয়া উপরের দিকে দৌড়। কেউ কিছুই বুঝলো না কাকে কি বলেছে। আফরান বিরক্তি নিয়ে দাঁড়ালো। এই মেয়েটা তাকে পাগল বানিয়ে ছাড়বে, তার কথার উপর কথা না বললে হয় না। আরিয়া মিনিটের মাথায় সিঁড়ি বেয়ে দৌড়ে আসতে চায়, কিন্তু দ্রুততার কারণে পায়ে হোঁচট খেয়ে শেষে 3টা সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে ফ্লোরে। জাফর সামিরা মুহূর্তে শক খেলো, চেয়ার ছেড়ে দ্রুত আসলো। আফরান আরিয়াকে ধমকাচ্ছে। একটু আগে 2টো চর বসিয়েছে গালে। আফরানের আচরণ কারো বোধগম্য হচ্ছে না। মেয়েটা পায়ে ব্যথা পেয়েছে আর তুই ওকে মারছিস? এখান থেকে চলে যা বলছি, বেয়াদব ছেলে। তোর মতো সন্তান আমার লাগবে না। বলে আরিয়ার পাশে বসে মাথায় হাত বোলাতে লাগলো। আফরানের চোখ দুটো রাগে লাল হয়ে আছে। এখানে মারার কি দেখেছিস? হ্যাঁ, এইভাবে তোর কাছ থেকে কে বলেছে? আমি বলেছিলাম উপরে যেতে। সব কিছুতে পণ্ডিতি না করলে হয় না, থাপড়িয়ে সোজা বানিয়ে দিব। আর বাবা, তোমরা এটা কাদর করে মাথায় তুলেছ। এখন যদি বড় কিছু একটা হয়ে যেত, কি করতে বলো? এর দায় কে নিত? এই মেয়ে, নিজেকে কি সুপারম্যান ভাবো? আমি বুঝিনি তো আর। আমার মুখের উপর কথা বলছো? উপরে কি ছিল? হ্যাঁ, এটার এতই দ্বারা ছিল? আফরান, তোমাকে এখানে বসে জ্ঞান দিতেও বলিনি। তোমাকে ভয় পাচ্ছ, দেখছো দেখছো না? চলে যাও এখান থেকে। তুই এখান থেকে চলে যা। আরিয়া তোকে ভয় পাচ্ছে কেন বুঝতে পারছিস না? তার উপর ব্যথা পেয়েছে আর তুই বকেই চলেছিস। আফরান দুহাত মুঠোয় করে দাঁড়িয়ে আয়েশের কলার ধরে বলে। একদম এক্সট্রা কথা বলবি না। নিজের জিনিস বলতে কি বুঝিস? শুধু উপভোগ করা। নিজের কাজে যা, তোর জন্য ভালো হবে। বলে কলার ছেড়ে আরিয়ার পায়ের কাছে বসে। একজন সার্ভেন্টকে বলল বরফ নিয়ে আসতে। কয়েক সেকেন্ডের মাথায় সার্ভেন্ট বরফ নিয়ে এসে আফরানকে দেয়। আফরান আলতো হাতে আরিয়ার ছিলে যাওয়া ও লাল হয়ে যাওয়া জায়গাগুলোতে মালিশ করতে থাকে। আরিয়ার কাছে বিষয়টা আনইজি ফিল হচ্ছে। আফরানের পায়ে হাত দেওয়াটা বোধহয় তার পছন্দ হয়নি। বলল। ভাইয়া এটা লাগবে না আপনি। আফরান আরিয়ার গালে আরেকটা থাপ্পড় বসিয়ে বলল। অনেক বড় হয়ে গেছিস, তাই না? এখানে যা হচ্ছে সার্ভেন্টরা সহ জাফর সবাই অবাক দৃষ্টিতে দেখছে। আফরান চৌধুরীও কাউকে এমন যত্ন করতে পারে। ও সরি, এটাকে যত্ন বলে নাকি অন্য কিছু সেটা সত্যি বিস্ময়ের বিষয়। আচ্ছা, একদিকে যত্ন করছে আবার অন্য হাতে থাপ্পড়ও গালে পড়ছে, এটাকে কি বলে কারো জানা নেই বোধ হয়। এমন আদিক্ষেতা করছো কেন? আবার নিজেই মারছো, এটাকে ন্যাকামো ছাড়া কি বলে? যত সব আলছবি কথা। আর এটাকে মার নাই খাওয়াতে চাইলে বলে দিও, যেন ঠিক মতো চলাফেরা করে, নয়তো একদম মেরে দেব। হাড়গোড়ও খুঁজে পাবে না বলে দিলাম। বলে আফরান উঠে চলে যেতে নেয়। তখনই আরিয়া বলে। আরে আপনি কোথায় যাচ্ছেন? আফরান কপাল কুঁচকে পেছন তাকিয়ে বলে। কোথায় যাচ্ছি তোকে বলে যেতে হবে? সেটা লাগবে না, কিন্তু বলে উঠে দাঁড়াতে চেষ্টা করে, কিন্তু বৃথা হয়। আফরান এবার তেতে উঠে আরিয়ার ডান হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যায়। করছেনটা কি? ছাড়ুন, হাঁটতে পারছি না তো। আফরানের মুখে কথা নেই, সবাই শুধু এদের কাহিনী দেখছে। কি বলছে কি করছে কিছুই কারো বোধগম্য হচ্ছে না। দেখলি কেমন পর্যায়ে চলে গেছে এই বেয়াদবটা? হাঁটতে পারছে না, তাও কিভাবে টেনে হেঁচড়ে নিয়ে গেল। সীমার বাইরে চলে গেছে। আজকে কিছু একটা ব্যবস্থা আমি করব। সামিরা মনে মনে ভাবছে। আফরান ভাইকে এখানে কেউ না বুঝলেও আমি ঠিক বুঝতে পারছি উনি এভাবে কেন নিয়ে গেছেন। আরও যে হাঁটতে পারছিল না সেটা দেখিয়ে হাঁটার চেষ্টা করানোর জন্য এমন করছে, নয়তো বেশ কিছুদিন সময় লাগতো ঠিক হতে। আচ্ছা, এতটা ভালোবাসা আফরান ভাইয়ার মতো মানুষের মনেও আছে আরও জন্য? বলেই স্মিত হাসলো। আপামনি, আমনে হাসতাছেন আর ওইদিকে না জানি ছোট আপামনিরে মাইরা শোলের হাড্ডিগুলা ভাইঙ্গা লাইতাছে। তুমি বুঝবা না খালা। বলে মুচকি হেসে নিজের রুমের দিকে পা বাড়ায়।
আপনার মনে কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই? না, নেই। হয়েছে? ওভাবে দূরে ছিলিস কেন তখন? এমনভাবে নিজের খেয়াল না রাখলে তোকে কি করে ফেলবো নিজে জানি না। মাথা গরম করে দিস কেন সবসময়? একটু শান্তিতে থাকতে দিবি না? ঠিক আছে, লাগবে না। বলে আফরানের কাটা হাতটা ধরতে চাইল। আফরান সরিয়ে নিয়ে বলল, কি করবে? সবসময় আমার উপরে যেতে চাও কেন বলো? একটু কথা শুনলে তোমার এত কি অসুবিধা হয়? আরিয়া কপাল কুঁচকে আবার আফরানের হাতটা ধরতে চাইল। আবারও আফরান ছাড়া দিয়ে বলল, একদম অত দেখাবে না। আমার রাগ কিন্তু এমনি এমনি সেরে যাবে না। আমি কখন আপনার রাগ ভাঙাতে চাইলাম বলুন তো? বলে এক প্রকার জোর করেই হাতটার কাছে নিয়ে ছোট্ট একটা মলম বের করে কাটা জায়গায় লাগিয়ে দিতে লাগলো। এটা কোত্থেকে নিলে? এটাই তো নিয়ে আসছিলাম উপর থেকে। কে জানতো অমন পড়ে যাব। রাতে আপনার হাতে অনেক ব্যথা লেগেছে, আমি জানি। তোমাকে এত কিছু ভাবতে আমি বলেছি? যেটা বলি ওইটা তো করো না, আর যেটা বলি না ওইটা নিয়ে বাড়াবাড়ি। কেন? ইচ্ছে হয় তাই। আমার ইচ্ছের কোনো মূল্য নেই। সেটা কখন বললাম? আমার কাজ আছে, আর তাছাড়া আজ আর একটু বেশি কাজ আছে, বের হতে হবে। আমাকে নিয়ে যাবেন বললেন যে তখন। তখন বলেছি এখন লাগবে না, অন্যদিন হলে চলবে। পা ভালো হোক তারপর। আর এত বেশি ব্যথা পাইনি তো। সেটা তোমার বলতে হবে না। আর আমার রুম থেকে রুমের ডুপ্লিকেট চাবি কেন আনলে? আমি কখন আনলাম? আমি আনিনি সত্যি। ঠিক আছে, আমি আরেকটা বানিয়ে নেব, কিন্তু একদম আমার সাথে চালাকি করার চেষ্টা করবে না। থাকো তুমি, আমি গেলাম। আর হাঁটার চেষ্টা করো যেন এসে পা ভালো দেখে, নয়তো কি হবে। আরে হুমকি দিচ্ছেন কেন? আমি ট্রাই করব তো। আফরান পকেটে হাত গুজে বাহিরে তাকিয়ে আছে। পেছনে তানবীর কিছু কাগজপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে। ভুল রিপোর্ট নিয়ে আমার কাছে আসার কারণ কি? তোর কি অবস্থা হতে পারে তোর আইডিয়া আছে? ভাই এবারের মতো মাফ করে দিন, নেক্সট টাইম এমন হবে না। কিন্তু স্যার, কেউ ইচ্ছা করে ফাইলগুলো পাল্টিয়ে দিয়েছে, সেটা আমি নিশ্চিত, কারণ আমি এই ফাইলগুলো আগে দেখিনি, কিন্তু আসল রিপোর্টগুলো পাইনি, তাই সঠিকটা বলতে পারছি না। কি বললি? কেউ ইচ্ছে করে ফাইল চেঞ্জ করেছে? এটা আমার শুনতে হবে? আফরান চৌধুরীর সাথেও কেউ গেম খেলছে? সরি স্যার, কিন্তু এমনটাই হয়েছে, আমি শিওর। সরি? হোয়াট সরি? নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিস না, এখন আমার কি করা উচিত বলতো? তোকে মেরে দেওয়া উচিত, তাই না? স্যার, আপনি আমায় যে কোনো শাস্তি দিতে পারেন, আমি মাথা পেতে নেব, কিন্তু আমি আপনার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে চাই। আজ অবধি কোনো ভুল করিনি, কিন্তু কাল এটা কিভাবে হয়ে গেছে আমার জানা নেই। শালা ইডিয়েট, চোখের সামনে থেকে চলে যা। আফরানের ঝাঁঝালো কণ্ঠে কেঁপে উঠে চুপচাপ রুম ছাড়ে তানভীর। আফরান কপাল কুঁচকে সবটা হিসাব মেলাচ্ছে। যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো। চোখের সামনে দিয়ে সব কিছু করে বেড়াবি, আর আফরান চৌধুরী কিছু বুঝবে না। আফরান চৌধুরী এত কাছে প্ল্যান নয়, বাট বলতে হবে তোর দম আছে। আফরান চৌধুরীর সাথে গেম খেলছিস, আর আমিও দেখি আর কি কি করতে পারিস। বলে ডেভিল হাসে আফরান। আফরান আজ একটু জলদি বাসায় এসে গেছে। বাসায় ঢুকে চোখ আটকায় নতুন ডেকোরেশনে ড্রয়িং রুম সাজানো। বাড়িতে মেহমানে ভর্তি। আরিয়ার মা বাবারাও এসেছে। সামিরার বাড়ি থেকে সবাই এসেছে, কিন্তু এতে আফরানের কি আসে যায়? সে সোজা উপরে চলে যায়, কিন্তু চোখ আটকায় সিঁড়িতে গিয়ে আরিয়া হালকা গোলাপি রঙের পাতলা শাড়ি পরে আছে। পাশে সামিরা আরিয়া ধরে নিচে নামছে। আফরানকে দেখে সামিরার হাত পা কাঁপছে, কিন্তু আরিয়া মনে হয় তাকে দেখেও দেখল না, কারো তোয়াক্কা না করে সোজা নিচে নামছে। আফরান প্রথমে এক দফা হা হয়ে গিয়েছিল আরিয়াকে শাড়ি পরা দেখে। চোখ জোড়ায় কাজল, কানে আছে দুল, ঠোঁট যেন রক্তে রাঙা ফুল, মুখে মিষ্টি হাসি। উফ, আজ আরুকে পিষিয়ে ফেলতে ইচ্ছে করছে তার, কিন্তু আরিয়ার লাপাত্তা দেওয়ার কপাল কুঁচকায়। কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করে, তাই সবটা রুম একবার দেখে নেয়। সোফায় সামিরার মা বাবা, পাশে নাবিল, আর সামনেই আরিয়ার মা বাবা আর জাফর সবাই কথা বলে যাচ্ছে হেসে হেসে। মনে হচ্ছে যেন আগে থেকেই সবাই পরিচিত, কোনো দ্বিধা নেই কথার। আফরান প্রথমে না বুঝলেও যখন আরিয়াকে জাফর সাহেবের পাশের সোফায় বসতে বলল, তখন সবটা ক্লিয়ার হয়ে যায়। আফরানের চোখ মুখ লাল হয়ে আসে, হাতের মুঠি শক্ত হয়ে আসে। ঠিক আছে, সেও দেখতে চায় কতদূর যেতে পারে এই অবাধ্য মেয়েটা। তার কথার গুরুত্ব এই মেয়ের কাছে কোনো দিন ছিল না, তাতে তার কিছু যায় আসে না। না শুনলে বাধ্য করবে, কিন্তু আজ লিমিট ক্রস করে ফেলেছে এই মেয়ে। এই মেয়েকে কীভাবে সোজা করতে হবে তার বোঝা হয়ে গেছে। সোজা কথা বোঝার মেয়ে ও নয়,
তাই তার সাথেও বাঁকাভাবেই কথা বলতে হবে, নয়তো একদম মেরে ফেলে দেবে। তার কিছু যায় আসে না। এমনিতেও পিছুটান কারোর জন্য কোনো কালেই ছিল না আফরানের। এবারও যেটুকু আছে সেটারও সমাপ্তি ঘটাবে। এটাকে না মেরে আফরানের শান্তি হবে না। আরিয়া সবার সামনে মাথা নিচু করে বসে আছে। আরিয়াকে দেখে রাবেয়া বেগম সামিরার মা বললেন, মাশাল্লাহ, সত্যি বলতে আরিয়া মাকে আমার আগে থেকেই পছন্দ ছিল, কিন্তু এইভাবে কখনো দেখা হয়নি। আমার মেয়েকে যে দেখবে তার চোখ আটকাবে না, এটা কখন হতে পারে না। মায়া জড়ানো চেহারা আমার মেয়ে, আবার ততটাই মিশুক, তাই না? সে তো অবশ্যই। ভাই সাহেব, আমি বলতে চাচ্ছিলাম কি, আমার ইচ্ছে ছিল দেশের সব কিছু ঠিক হবে, কিন্তু পরিস্থিতিটাই এমন যে এখানে আসতে হলো। আবার বাড়িতে তো কাজ আছে, দুদিনের জন্য এসেছি। সব যদি একটু জলদি হতো ভালো হতো না? এতে তারা কেন? মেয়ে তো একটাই, সব কিছু যদি মন মতো না হয়ে চলবে? আমিও সেটাই বলি, মেয়ে আমার একটাই, এখানে কিছু কমতি দিলেও হবে না। আর আরিয়ার আম্মু তুমি চিন্তা করো না, বাড়ির বাহিরটা সামাল দেওয়ার জন্য দুজন লোক রেখে এসেছি, চিন্তার কিছু নেই। তাহলে তো হয়েই গেল। এখানে আমার কি বলার আছে? চাচা, আমি একটা কথা বলতাম, কিছু মনে না করলেই। বলো, তোমার জন্যই তো সব আয়োজন। আমি একটু ওর সাথে আলাদা কথা বলতে চাচ্ছি। নাবিলের কথায় উপস্থিত সবাই হু হু করে হেসে উঠল। জাফর সাহেব বলল, বাহ বাহ, এত দেখছি বিয়ের আগে বউ পাগল। তা কবে থেকে চোখে পড়লো আমার মেয়েকে? নাবিল লজ্জা পায় একটু। তখনই আগমন ঘটে আয়েশের। এসব দেখে মনে হয় আকাশ থেকে পড়ল মনে হয়। জাফর সাহেব আয়েশকে দেখে বলল, তুমি এসেছো, ভালো হয়েছে, বসো এখনই। বাবা এসব কি? কিন্তু বাবা, আরুর সামনে এক্সাম। সেটা বিয়ের পরেও দেখা যাবে, চিন্তা নেই। কিন্তু বাবা, নাবিলের সাথেই কেন? আর নাবিল তোর না কেউ একজন আসে তাহলে? আয়েশের কথাটা এই মুহূর্তে নাবিলের পছন্দ হয়নি। সবার জিজ্ঞাসা দৃষ্টি নাবিলের দিকে। নাবিল কথা ঘুরিয়ে বলে, আরে সে তো আমি তোমাকে এমনি মজা করে বলছিলাম। হোয়াট? বাট সবটা তো। আচ্ছা, আগে যা হয়েছে সেটা নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করে লাভ নেই, এখন যেটা হচ্ছে সেটা নিয়ে ভাবো। আয়েশের চেহারায় স্পষ্ট কষ্টের ছাপ বোঝা যাচ্ছে। হয়তো এখনো আগের মতোই আরুকে কারোর সাথে নিতে পারে না, কিন্তু তার মধ্যেই দৃষ্টি যায় আফরানের দিকে। আফরানকে দেখে বোঝা যাচ্ছে এখনই বোধহয় ঝড় তুলবে বাড়িতে। ব্যাপারটা আয়েশের বেশ মজার মনে হলো। তাই তো বৈঠকে না বসে সোজা আফরানের কাছে গিয়ে আফরানের থেকে দুটো সিঁড়ি নিচে দাঁড়িয়ে আফরানের একদম কাছে গিয়ে বলল, একটা কথা কি জানিস, যেটা মানুষ ছিনিয়ে নেয় শেষে দেখা যায় ভাগ্য নিজেই তার কাছ থেকে সেই জিনিস ছিনিয়ে নেয়। যার জন্য আমার আর স্বামীরার বিয়ে দিলি বাধ্য করিয়ে, এখন সেই তো। এতটুকু বলে আয়েশ মুখ ফুটিয়ে বিদ্রুপ হাসে। তাই এখন কি করবি? দুঃখ হচ্ছে জানিস তোর জন্য। মিস্টার আফরান চৌধুরী ও নাকি ছ্যাঁকা খায়। বলেই আয়েশ আবার দাঁত কেলিয়ে হাসে। তারপর নিজ রুমের দিকে পা বাড়ায়। আয়েশের প্রত্যেকটা কথা আফরানের কানে তীরের মতো বিদ্ধ হলো মনে হয়। সামিরা নিচের থেকে সবটা খেয়াল করেছে আর ভয়ে শরীর ঘামছে। এই বুঝি আফরান ভাইয়া সবাইকে গুলি করে মারবেন? আজ বুঝি আফরান ভাইয়ের হাতে মরতে হবে। ইস, যদি আর কটা দিন বেঁচে থাকতাম। নাবিল, তুমি মামুনির সাথে কথা বলো, কিছু বলার থাকলে। নাবিল উঠে দাঁড়ায়। আরিয়াকে রহিমা বেগম উঠতে বলে নিচে হাতে দাঁড় করিয়ে দিয়ে বলেন, নাবিলের সাথে একটু আলাদা কথা বলো গিয়ে। আরিয়া, চুপচাপ দাঁড়াও। আফরানের বোধহয় ধৈর্য ভাঙে। চুপচাপ সোজা সিঁড়ি বেয়ে নিচে নাম। জাফর আফরানকে আসতে দেখে বলে উঠল, একদম আর এক পাও এগুবে না, আজ উল্টাপাল্টা করলে তোমার জন্য ভালো হবে না। আফরান এবার নিজের জায়গায় দাঁড়িয়ে মুঠিবদ্ধ হাত দুটো হালকা করে একবার চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিয়ে একটু হাসার চেষ্টা করে বলে, সরি বাবা, আমি এখানে উল্টাপাল্টা করতে আসিনি। আমি তো এবারের একজন মেম্বার, তাই না? আমি কি এখানে এসে বোনের বিয়ের ব্যাপারে সামিল হতে পারবো না? আফরানের কথায় আরিয়া একটু চমকায়, কিন্তু বিচলিত হয় না। কেন হবে? মিস্টার মাফিয়া কি তাকে ভালোবাসে নাকি? বাসে না তো। এই তো তাকে ফেলে রেখে সকালে চলে গিয়েছিল ওই মেয়েটার সাথে। সে বারান্দা দিয়ে দেখেছে তো নিচে গাড়ির সামনে মেয়েটা দাঁড়িয়েছিল। পরে নাবিল ভাইয়া যদি সুন্দরভাবে বুঝিয়ে না বলতো
তাহলে তো সে অন্ধই থাকতো সারা জীবন, ভাবতো তাকে আফরান ভাইয়া ভালোবাসে, সে মিথ্যে নিয়ে থাকতে চায় না। তার চেয়ে বরং ভাইয়া যাকে ভালোবাসে তার সাথে সুখে থাকুক। আমি না হয় মানিয়ে নিব ভাইয়াকে ছাড়া। হুম, লাগবে না এমন বয়ফ্রেন্ড। আমাকে তো কখনো নিজের মুখে বলেও নি ভালোবাসে, আমি তো নিজেই ভেবে নিয়েছিলাম। আফরান দুহাত পকেটে গুজে সামনে আসতে আসতে বলল, তা আরিয়া, পছন্দ হয়েছে? সব কিছু ঠিকঠাক আছে তো? চেক করে নিয়েছিস? আরিয়ার কাছে আফরানের শান্ত গলায় কথা বলাটা একদম ভয়ঙ্কর রকম শোনালো। আফরান আরিয়ার একদম সামনে এসে বলল, কি হলো, এমন কি ভাবছিস এত? আজ তোকে একদম মারবো না, চিন্তা করিস না। আজ তোর একটা শুভ দিন, তাই না? সামিরার শরীর থরথর করে কাঁপছে। এই বুঝি কিছু একটা করে বসবে আফরান। তুমি এখানে থাকার চেয়ে না থাকাই ভালো, তবে থাকতে চাইলে চুপ করে বসে থাকো। বাবা, কি বলছো? বোনের বিয়ে আর আমি চুপ থাকবো? এটা কেমন কথা? আমি তো আজ ইচ্ছে। বল, তারপর বিয়েটা কবে করছিস? আরিয়া কাপা গলায়। বিয়ে? আফরান সোফায় বসে সামনে থাকা একটা আপেল সাথে ছুরি নিয়ে আপেলটা কাটতে কাটতে বলল, বল, শুনছি আমি। বিয়ে কবে আমি আসলে জানি না, চাচা যান। আফরান হাতের ফলটাকে ছুরি দিয়ে ক্রমাগতভাবে কেটে কুচি কুচি করে যাচ্ছে, অথচ মুখে তুলছে না। বাবা, তুমি কি করছো? দেখো এখানে মেহমান আছে, সুন্দরভাবে কথা বলো। আফরান যেন কিছুই শুনল না, পিস পিস করে কেটে আপেলটা ফেলে দিয়ে ছুরিটা নিয়ে আরিয়ার সামনে গিয়ে ছুরিটার দিকে তাকিয়ে বলল, তারপর বাসা কবে হবে? দেখুন এখানে এসব কি বলছেন? বাহ, সাহস আছে তোর দেখছে। বলে আরিয়ার ডান হাতটা নিজের হাতের তালুতে নিয়ে চেপে ধরে বলল, এই যে নাবিল, তোমার হবু বউয়ের হাতটা কিন্তু খুব কোমল, দেখো রক্তগুলো কেমন টলমল করছে, স্পষ্ট দেখা যাচ্ছে। নাবিল সুন্দরভাবে বলল, ব্রো তুমি এসব কি করছো? ওর হাতটা ছেড়ে দাও, ও ব্যথা পাচ্ছে। গুড, কেয়ারিং হাজব্যান্ড হওয়াটা সুন্দর। ছাড়ুন, ব্যথা পাচ্ছি তো। আফরান তার ছেলের স্বরে বলল, ও সরি। বলে হাতটা ছেড়ে দিল। আজমল সাহেব বললেন, এখানে হচ্ছেটা কি আরফান? কোম্পানিতে লস এসছে বুঝি? ভেরি স্যাড স্যার, আপনার জন্য ভীষণ দুঃখ হচ্ছে। আজমল এবার আমতা আমতা করে বলল, মানে কি বলছো? কি বলছি এখানে কেউ না বুঝলেও আপনি নিশ্চয়ই বুঝছেন। দ্বিতীয়বার স্মরণ করে দেওয়া আমার অভ্যেস নেই। আজমল সাহেব এবার চুপসে গেলেন। আফরান আরিয়াকে একবার পা থেকে মাথা অবধি দেখে নিয়ে বলল, নাবিল, তোমার ভাগ্য ভালো, ফিগার কিন্তু জোস। ভাইয়া আপনি আবার লিমিট ক্রস করেছেন। আফরান নাবিলের কথার প্রতি উত্তর না করে আরিয়ার বাম পাশে গিয়ে দাঁড়িয়ে ছুরিটা নিয়ে আরিয়ার পাতলা শরীরের নিচে দৃশ্যমান পেটে ছুরিটা ছুঁয়ে বলল, এভাবে প্রতিদিন বের হবে। বলে ছুরিটা দিয়ে আগ টানল। ফর্সা পেট চিরে রক্তের আভার দেখা মিলল সাথে সাথে। আরিয়া আহ বলে আওয়াজ করল। আয়ুষ পেছন থেকে এসে আফরানকে নিচের দিকে ফিরিয়ে ঠাস করে একটা চর বসালো। আকস্মিক ঘটনায় আফরানের যেন কোনো অনুভূতি হলো না, চোখ মুখ আগের মতোই শান্ত। আয়ুষ বিচলিত গলায় বলল, কি করেছিস? মাথা ঠিক আছে? তবে আঘাত দেওয়ার মানে আছে? কি করেছি ও? বল, ওর দোষটা কোথায়? আফরান বাঁকা হাসলো, কিন্তু কিছু বলল না। আরিয়ার পেট বেয়ে রক্ত বের হচ্ছে দেখে নাবিল এসে আরিয়াকে ধরতে চাইল, কিন্তু আফরান আরিয়ার হাত ধরে নিজের পাশে এনে বলল, একদম কেউ একে ছোঁয়ার চেষ্টা করো না, ফল ভালো হবে না, একদম মেরে ফেলবো। বলে আরিয়াকে সবার সামনে নিজের সাথে মিশিয়ে চুলগুলো পিঠ থেকে এক হাতে সাইড করে সরিয়ে ঘাড়ের নিচ বরাবর পিঠেও ছুরি ছোঁয়ালো। আরিয়া আবারও আহ শব্দ উচ্চারণ করলো ব্যথায়। আরিয়ার চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু মুখে কোনো কথা নেই। আফরান আরিয়াকে নিজের থেকে সরিয়ে বলল, যা, এবার তুই স্বাধীন। তোর মতো মেয়ে হাজিটা আমাকে একটু দেখার আসে পড়ে আছে, আর তুই ছা, লজ্জা হচ্ছে নিজের ওপর। তোর মতো মেয়ের জন্য কিনা নিজের লাইফটা নষ্ট করে দিলাম। একটা মায়া মানুষকে নিজের করে রাখতে পারলাম না, কেমন কাপুরুষ আমি। আফরানের মুখে যতটা কঠোরতা, চোখে তেমন না চাইতেও শ্রাবণধারা লাল হয়ে চোখ বেয়ে পানি গালছয়। আফরান নিজেই হয়তো খেয়াল করেনি। সবাই শুধু আফরানের কর্মকাণ্ড দেখছে। যদি মাঝে কিছু বলে আর আফরান উল্টোপাল্টা কিছু করে দেয়, এ ভয়ে কেউ কথা পর্যন্ত বলছে না। আবার খানিক বাদে আফরান আরিয়ার চুলের মুঠো ধরে বলল, আফরান চৌধুরীর সাথে ধোকা পাচ্ছে? তোর অনেক সাহস আছে বেবি।
বলে আরিয়ার গলায় ছুরি ধরল। আরিয়া কাপা গলায় বলল, দিন না মেরে, একদম শেষ করে দিন, আপনার হাতে মরতে চাই আমি। এত বেড়ে যাবে জানলে আগে মেরে ফেলতাম, এত দেরি করতাম না। আপনার নাটক বুঝতে আমার লেট হয়েছে বিধায় এত লেট হলো, কিন্তু আর না, এবার যা করার করে দিন। নিজে নিজে সবটা ভেবে নিয়ে আমাকে জ্বালা দিস সবসময়। তোর ন্যাকামোর জন্য আমাকে কেন সহ্য করতে হয়? বলে ছুরিটা আরেকটু চেপে ধরল। আরিয়ার গলা কেটে একটু রক্ত প্রকাশিত হলো। পাশ থেকে আয়েশ বলল, আরফান, নো নো, এটা করিস না, দেখ ও বুঝিনি, ছেড়ে দে ওকে। আফরান, তুমি এটা করতে পারো না। দেখো, ওর বাবা মার দিকে একবার তাকাও। তোমার বোন হয় ও। যা করছো এতদিন মেনে নিয়েছি, কিন্তু আজ বাড়াবাড়ি করছো অতিরিক্ত। রহিমা কান্না জড়িত গলায় বলল, বাবা প্লিজ আমার মেয়েটাকে ছেড়ে দাও, আজকে নিয়ে চলে যাব, আর এখানে রাখবো না, তোমার সামনেও আসবে না কখনো। আমার মেয়েকে ভিক্ষা দাও বাবা। বলে কাঁদতে লাগলো। নাবিল তেতে গিয়ে, ভালোই ভালোই বলছি ওকে ছেড়ে দে, নয়তো খুব খারাপ হয়ে যাবে। আফরান কারো কথাই যেন শুনছে না। কতক্ষণ এভাবে ধরে রাখবেন গলায়? চালিয়ে দিন না ফার্স্ট। কাম টু ফার্স্ট কিল মি। আফরানের রাগের কারণে হাতের রক ফুলে শরীরের ক্ষত জায়গা থেকে রক্ত পড়ছে। তার সেদিকে খেয়াল নেই, শুধু আরিয়ার দিকে তাকিয়ে আছে রক্তলাল দৃষ্টিতে। কিল মি, লেট কেন করছেন? দিন না মেরে। আফরান হাতের ছুরিটা আরো চেপে ধরে। নাবিল আকস্মিক আফরানের মাথায় পিস্তল ধরে বলে, ওকে ছেড়ে দে বলছি, নয়তো এখান থেকে বেঁচে ফেরা মুশকিল হবে তোর জন্য। নাবিলের এমন কাণ্ডে সবাই অবাক। নাবিলের হাতে গান, এটাই তো আশ্চর্যজনক ব্যাপার। সবাই শুধু দেখিয়ে যাচ্ছে। কেমন পরিস্থিতি হচ্ছে কেউ বুঝতে পারছে না, কি থেকে কি হয়ে যাচ্ছে। আফরান এবার আরিয়ার গলা থেকে ছুরিটা সরিয়ে ঘাড় বাঁকিয়ে বাঁকা হেসে বলল, গুড। নিজের স্থান ভুলে গিয়ে হাসছিস? বাহ, সাহস আছে তোর দেখছি। অবশ্য তোর সাহস আছে সেটা আগেই জানতাম, বাট এমন অবস্থায়ও সেটা জানতাম না। আফরান নিজের ঠোঁটের কোণে ডান হাত দিয়ে ঘষতে ঘষতে বলল, কি জানিস তো, এখনো না তুই একদম কাঁচা খেলোয়াড়। আমার সমান হয়ে পড়া লাগতে আসতে তো মেনে নিতাম, বাট কি বলতো, আমার লেভেল পর্যন্ত এখন আসতে পারিস নি, তাই পছন্দ হয়নি। মানে কি বলতে চাচ্ছিস? কি ভেবেছিস চোখের সামনে সব করে বেড়াবি, কিছু বুঝতে পারবো না? এই ভাবনাটাই তোর প্রথম ভুল। নাবিলও মুখে হাসি টেনে বলল, বেশ ভালোই বুঝেছিস তাহলে। আফরান হাসল। সবার জিজ্ঞাসু দৃষ্টি হচ্ছেটা কি এখানে, কেউ বুঝতে পারছে না। নাবিল আবারও বলল, তা তুই যেহেতু আগে থেকেই সব জানিস তো চুপ ছিলি কেন? আমার সাথে পারবি না এটা ভেবে? আই নো। বলে নাবিল টেবিল হাসল। একটু ভুল বলেছিস, তোর সাথে পারা না পারার প্রশ্ন আসে না। আমি মূলত তোর মতো কাঁচা প্লেয়ারদের সাথে লাগতে চাই। আফরান নিজেকে প্রশ্নবিদ্ধ করে বলল, আমি এসব কিভাবে জানলাম বলতো? সেদিন যখন ওই আরির পেছনে লেগে থাকা ছেলেটা মারা গেল, আমার উপর যখন সবার সন্দেহ সৃষ্টি ছিল, কিন্তু আমি তো ওটাকে মারিনি। তাই সেটার খোঁজ নেওয়ার জন্য ওই ড্রাইভারের খোঁজ নিয়ে পরে তানভীরকে পাঠাই। কিন্তু ওই ব্যাটাকেও আগেও মেরে দেওয়া হয়েছিল, কারণ প্রমাণ হিসেবে কিছু রাখতে চাস না। কিন্তু কি জানিস, ক্রিমিনাল পাক্কা প্লেয়ার না হলে ভুল করে বসে, এটা তুই জানিস? তবুও ভুল করেই ফেললি। সিসিটিভি ফুটেজটা ঠিক ডিলিট করেছিলিস, কিন্তু ওই বাড়িতে আমি তানভীরকে পাঠানোর আগে হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম বাড়ির ভেতর। কিন্তু তুই ওই ব্যাটাকে ভেতরে না মেরে অন্য কোথাও মেরেছিস বিধায় নিশ্চিত ছিলাম না, বাট আমার ডাউট ঠিকই ছিল। কিন্তু আমার মাথায় ওইটাই ছিল না যে কেন তুই এটা করবে, কেন কেন কেন। তারপর আয়ুষ আর মৃত্যুর খোঁজ রহস্য উদ্ঘাটন করতে গিয়েছিল, তখন তুই আরেকটা প্ল্যান বানালি, আয়ুষকে মেরে দিবি, আর সেটা করতে চেষ্টা করেছিলিস। আর আয়ুষের মৃত্যুর কারণটাও আমার থেকেই ফেলতে চেয়েছিলিস, কারণ আমি এটা নিয়ে আয়ুষকে থ্রেট দিয়েছিলাম বলে তুই এটাকেই কাজে লাগানোর চেষ্টা করেছিলি। কিন্তু কি বলতো, তোর ভাগ্যটাই খারাপ বিধায় তোর প্ল্যান আবার আগেই জানা হয়ে গিয়েছিল। কিন্তু লোকটা তুই হবি এটা শিওর ছিল না, এটুকুই জানতাম এ তোর বিপদ হবে। আর সেদিন আয়ুষকে মারতে যাদের পাঠিয়েছিলিস, আমার ছেলেপুলেরা তোর ছেলেপুলেকে আগেই পিছিয়ে দিয়েছিল, কিন্তু আয়ুষকে তুই আবারও মারার চেষ্টা করতিস। সে কারণে আয়ুষকে আমি নিচে ছেলে পাঠিয়েছিলাম, কারণ আমি তো সবসময় ওকে নিয়ে পড়ে থাকবো না, তাই না? আমারও কাজ আছে। এটা তুই সফল না হয়ে তারপর আরেকটা কাজ করলি। আমি যে ছেলেটাকে থ্রেট দিয়েছিলাম তুই ওইটাকে মেরে দিলি, যার ফলস্বরূপ এটার মৃত্যুর কারণটাও আমার দিকে ছিল। সব এটাই ভেবেছিল, তার থেকে বেশি ছিল আরিয়ার। দেন আমি বুঝলাম এখানে কিছু আছে, অর্থাৎ যে আমার শত্রু
সে আমার কলেজের দিকে হাত বাড়িয়েছে। মানে দুইটা জিনিস একসাথে হাসিল করতে চেয়েছিস। এক, নিজের বাবার কোম্পানির লস হওয়াটা তোর অপমানজনক মনে হয়েছিল, তাই প্রতিশোধ নিতে চেয়েছিস, তাই আরিয়াকেও মারতে চেয়েছিস। আমার দেওয়া আরিয়ার পিছের বডিগার্ডদের জন্য সেটা তুই সফল হতে পারিস না। কিন্তু হঠাৎ করে আরিয়ার প্রেমে কিভাবে মরি হয়ে গেছিলে সেটা তুই নিজেই জানিস। আর আমি সবটা বুঝতে পেরে ইচ্ছা করে আরিয়ার সাথে আয়ুষের এঙ্গেজটা হওয়াতে আটকানি পর্যন্ত, যেন তোর মনে হয় আরিয়া আমার সাথে নয়, আয়ুষের সাথে কিছু চলছে। দুই, যখন দেখলে আয়ুষের সাথে আরিয়ার এঙ্গেজড হয়ে গেছে, তখন আরেকবার চাল চাললে। নিজের বোনের পিছিয়ে যে কুত্তাটা লেগেছিল সেটাকে নিজের বাড়ি অবধি নিয়ে আনার ব্যবস্থা তুই নিজেই করে দিয়েছিস, এটাকে নিয়ে আরেকটা প্ল্যান বানানোর জন্য। সেটা হলো সামিরা আর আয়ুষের বিয়ে দিয়ে দেওয়া। সেখানেও সফল হোস আয়ুষকে নোংরা কিছু ছবি দেখে ব্ল্যাকমেল করে ওদের বিয়েটা দিয়ে দিলে, যাতে তোর পথের কাঁটা দূর হয়ে যায়। সেটাই হয়েছিল সেদিন। আর আমি এসব কীভাবে জানলাম বলতো? আরোকে কেউ একজন ড্রেস দেবে, আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। তোর কি এটাই মনে হয়? যখন দেখলাম সামিরের হলুদে তুই আরিয়াকে ড্রেসটা দিয়েছিলিস, তখন সবটা বুঝে নিয়েছিলাম, আর পরের প্ল্যানগুলো বুঝে নিয়েছিলাম। আমি কিছু করিনি, কারণ আমি দেখতে চেয়েছিলাম আর কত দূর যেতে পারিস। তারপরও আমি তোকে মারতে চাইনি ইচ্ছে করে, আমি তোকে পুলিশে দিতে চেয়েছিলাম, তাই কালকে কিছু প্রমাণ নিয়েছিলাম। বাট তুই সেটা বুঝে নিয়ে সবগুলো চেঞ্জ করে দিয়েছিলিস। কিন্তু কি জানিস, তোর মাথাটা একটু কাঁচা এখনো। এইগুলোর মেইন পেপারগুলো আমার কাছে ছিল, শুধু দেখতে চেয়েছিলাম সত্যি কি আমি যে ভাবছি সেটাই হয় কিনা। বাহ, খুব সুন্দর তোর বুদ্ধি, আইডিয়া। বাট কি বলতো, আগে যা হয়েছে কিছু তো আর করার নেই। এখন তোর জীবনটা আমার হাতে আটকে, মৃত্যুর ভয় নেই। আফরান আবারও বাঁকা হেসে বলল, তোর জন্য দুঃখ হচ্ছে বুঝলি। ভেবেছিলাম তোকে ছেড়ে দেব, সংসারের একমাত্র ছেলে, তাছাড়া আয়ুষ তোদের বাড়িতে এতদিন থাকছে, ভাই সেও চলেছে সেই সূত্রে। কিন্তু এখন তো দেখছি নিজে মরতে চাচ্ছিস। আগে নিজের অবস্থানটা তো দেখ, তারপর বড় গলায় কথা বলছিস। ভেরি স্যাড ইয়ার। আজ আমি মাফ করবেন, আপনার ছেলেটাকে আপনার হাতে সুস্থভাবে ফিরিয়ে দিতে পারলাম না। রাবেয়া বেগম কাপা গলায় বলল, আমার তো ভাবতেই লজ্জা হচ্ছে, এমন একটা সন্তান জন্ম দিয়েছি, এত নিচে নামতে পারে নিজের স্বার্থের জন্য। কিন্তু আফরান বাবা, তোমার দোহাই লাগে, এমন মেরে দিও না। আমি তো মা, নিঃসন্তান হতে চাই না, এটাকে শাস্তি দিব আমরা। বলে রাবেয়া বেগম চোখের জল ফেলতে থাকে। আমার কোম্পানি ডাউন ফেল হয়েছে তোমার জন্য, সেটা আমি জানি, কিন্তু তোমার ওপর আমার রাগ থাকলেও এমন জঘন্য কল্পনা আমি করিনি যে প্রতিশোধ নেব ছেলের বয়সী কারোর কাছে। এই ছেলেকে আমরা নিজেরা শাস্তি দেব, তুমি কিছু করো না আরফান। জাফর শুধু দেখছে আজ। হ্যাঁ, আজ আফরানকে অনেকটা দায়িত্ববান ছেলেদের কাতারে দাঁড় করাতে ইচ্ছে হচ্ছে তার, কিন্তু নিজের গম্ভীরতার বিপরীতে জাফর যাবেন না। যাই হোক, মাস্তানি তো ছেড়ে দেয়নি, কালো টাকা কামানো তো অফ করে দেয়নি। সবাই মূলত একটু শখ খেয়েছে। এই নাবিল তো খুব ভদ্র, সবাই এটাই ভাবত এতদিন, কিন্তু এতটা নিকৃষ্ট হয়ে সামনে আসবে কে জানত। আয়েশ নাবিলের কাছে গিয়ে চোখের কোণে জল নিয়ে বলল, ছি নাবিল, এত নিচে নামতে কিভাবে পারলি তুই? একটু বুক কাঁপলো না? সবার ইমোশন নিয়ে খেলতে তোকে দেখতেও ঘৃণা হচ্ছে আমার। ইমোশন? কিসের ইমোশন? রক্ত ছাড়া কেউ আপন হয় নাকি? তুই কে? যত সব সামনে থেকে সরত। আয়েশ আর কিছু বলতে পারল না, গলা জমে আসে। যাকে বন্ধুর চেয়েও বেশি ভাই ভেবেছে, নিজের ভাইয়ের চেয়ে বেশি করেছে, যার জন্য আজ তার আসল রূপ দেখছে কত নিষ্ঠুর মানুষ। নাবিল আফরানের দিকে বন্দুক তাক করে বলল, আরিয়াকে আমার হাতে তুলে দে, ভালোই ভালোই বলছি, নয়তো কি করব বুঝতে পারছিস। আফরান হাসির হালকা আওয়াজ করে নাবিলের একদম কাছে এসে বলল, ওকে চালা, দেখি কিরকম পারিস। আমি মজা করছি না, সত্যি সত্যি চালিয়ে দেব। বললাম তো চালা। নাবিল ট্রিগারে হাত রেখে যেই না চালাবে অমনি বাড়ির ভেতর পুলিশ ঝড় হয়। আফরান বিরক্ত হয়ে বলল, এই ভ্যাচাল আবার কে রেখেছে? হ্যাঁ, আমি তো বলিনি। আমি দেখতেছি, এর জেলেই থাকা ভালো। বাবা কি সব বলছো? আমি তোমার ছেলে, নিজের ছেলেকে পুলিশে দিতে তোমার? আমি যে ছেলেকে চিনতাম সে আমার জন্য আর নেই, মারা গিয়েছে। এমন সন্তান লাগবে না আমার। বলে আজমল চৌধুরী বাড়ির গেট ছাড়ে। কয়েক মিনিটে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। নাবিলকে পুলিশ নিয়ে চলে যায়। কারো মুখে কোনো কথা নেই, কি বা বলবে। আজ যা দেখেছি সবটাই ভাবনার উল্টো, কি থেকে কি হয়ে গেল।
জাফর কথা না বলে চুপচাপ রুমে চলে যায়। একে একে সবাই নিজের মতো করে ড্রয়িং রুম ছাড়ি, কিন্তু আয়ুষ এখনও দাঁড়িয়ে। আজ বড্ড অপরাধী লাগছে নিজেকে, নিজের কাছে যাকে আপন ভেবেছে সে পর, আর যাকে চোখে সহ্য করতে পারত না সে তার জন্য কত কিছু করেছে। সত্যি কি তাহলে রক্তের সম্পর্ক রক্তই হয়? এর মতো আপন কেউ নয়। আয়ুষ আফরানকে কিছু বলতে যাবে, তার আগেই আফরান কপাল কুঁচকে সামিরাকে বলে, এটা নিয়ে কোথায় যাচ্ছ? এটাকে এখানে রেখে যাও। সামিরা ভীত হয়ে আরিয়াকে রেখেই নিজের উপরে চলে যায়। আরিয়া ভয়ে কাঁপছে, নিশ্চয়ই আজকে তার জীবনের শেষ দিন, মেরেই ফেলবে একদম। কাপা গলায় বলল, আমি থেকে কি করব? আমিও যাই। বলে দু কদম সামনে রাখতেই আফরান আরিয়ার দিকে পা বাড়ায়। আফরানকে আসতে দেখে আরিয়া আ করে চিৎকার করে উপরে না উঠে ভোর দৌড়ে বাগানের দিকে। আরিয়ার এমন কাণ্ড দেখে আফরান ভ্যাবাচ্যাকা খায়। দাঁড়া বলছি। আমি দাঁড়াই আর আপনি আমায় মারুন? আমি কি এতই বোকা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো? আয়েশ ভেতর থেকে দেখছে এদের কাহিনী, ঠোঁটের কোণে এক চিলতে হাসি জমে। খানিক পর সেও রুমে চলে যায়। না দাঁড়ালে মার খাবে, পরে বলে দিলাম। দাঁড়াও বলছি, এমনিতেও আমার সাথে পারবে না। আরিয়া সুইমিং পুলের অপর প্রান্তে গিয়ে নিজ হাঁটু ধরে হাঁপাতে হাঁপাতে বলল, এখন দাঁড়ালেও মার খাবো, না দাঁড়ালেও মার খাবো পরে। আর পরে মানে প্রতিদিনই আপনার হাতে মার খাই। আপাতত আমার এখন আর মার খাওয়ার কোনো ইচ্ছে নেই। বলে আবার আফরানকে দেখে নিয়ে দৌড়াতে লাগলো। আফরান বুঝলো এই মেয়ে নিজে থেকে দাঁড়াবার নয়, তাই এবার নিজের মতো করে দৌড়িয়ে আরিয়াকে পেছন থেকে দু হাতে ধরল জড়িয়ে। আরিয়া এই মুহূর্তে হাওয়ায় ভাসে। আফরানের হাত দুটো আরিয়ার বুকের নিচে পেট বরাবর। ছাড়ুন বলছি। এভাবে দৌড়ে পালিয়ে কতক্ষণ লুকাবে নিজেকে? যতক্ষণ পারবো। কানের নিচে দিব একটা, বজ্জাত মেয়ে। সব সময় 2 লাইন বেশি না বুঝলে হয় না? ব্যথা পাচ্ছি, ছাড়ুন। সত্যি বলছি, কাটা জায়গায় ব্যথা পাচ্ছি আমি। আফরান আরিয়াকে এবার নিচে নামিয়ে নিজের দিকে ফিরায়। একদম ঠিক হয়েছে। সাহস কীভাবে হয় এমনভাবে শাড়ি পরে অন্য ছেলেকে দেখানোর? সামিরা পরিয়ে দিয়েছিল, আমি কি জানি। তা তোমার চোখ কি অন্ধ ছিল তখন যে দেখোনি? আপনার কি আমি যেভাবে ইচ্ছে ওইভাবে পরবো, দরকার পড়লে একদম কিছু পরবই না। আপনার কোনো প্রবলেম? আপনার তো অন্য কেউ আছে, তাকে গিয়ে নিষেধ করুন। কিছু না পরে থাকলে অবশ্যই আমার কিছু হবে না, কিন্তু তোমার অনেক কিছুই হবে। ছি, আপনি অনেক খারাপ ভাইয়া। আমার সাথে খারাপ থাকতে আমার কোনো প্রবলেম নেই। আমার যেতে দিন, না হলে কিন্তু। আফরান আরিয়ার কোমর জড়িয়ে হ্যাঁচকা টানে নিজের একদম কাছে এনে বলল। কিন্তু কি? আরিয়া কি যেন একটু ভেবে আফরানের হাতটা কোমর থেকে নিজের কাছে এনে বলল, না হলে কিন্তু। বলেই এক ধাক্কায় আফরানকে পানিতে ফেলে দিয়ে হাসতে লাগলো। আফরান মুখ থেকে হাত দিয়ে পানি সরিয়ে বলল, এটা কি করলে তুমি? মার খাবার শখ হয়েছে আবার? আগে নিজে ফ্রেশ হয়ে আসুন, পরে না হয় মারবেন। গেলাম আমি। বলে আরিয়া হাসতে হাসতে হাঁটতে লাগলো। খুব হাসি পাচ্ছে না? কেন পাবে না? আপনাকে এভাবে ফেলে আমি যে কত শান্তি পাচ্ছি, কিভাবে বোঝাবো। হে বলে আবারও খিলখিল করে হাসতে লাগলো। আফরান এবার একদম সাইডে এসে আরিয়ার এক হাত ধরে বলল, এবার কি হবে বলো? কি করছেন? ছাড়ুন। কেন আমাকে ভিজিয়ে নিজে এভাবে থাকবে আর আমি সেটা দেখব? বলে আরিয়াকে একটানে পানিতে ফেলে দিল। কি করছেন আপনি? হ্যাঁ, আমার জ্বর উঠবে না। এই সন্ধ্যাবেলা পানিতে ফেলেছেন। আমি চাচাকে বলে দিব এখন। ডাকা কান্না জুড়ে দিল আরিয়া। আরে হচ্ছেটা কি? তুমি তো আমায় ফেললে, আমি কি তোমার মতো এমন কান্না জুড়েছি? পিঠে কোমরে পায়ে ঠান্ডা পানি লাগছে, কাটা জায়গাগুলো জ্বলছে। আপনি অনেক পচা ভাইয়া। বলে অভিমানী ভঙ্গিতে অন্যদিকে ফিরল। আফরান আরিয়ার পিঠের উপর থেকে আলতো হাতে চুলগুলো সরিয়ে কাটা জায়গায় হাত রাখল। আরিয়া ব্যথায় কেঁপে উঠল, নাকি কারো ছোঁয়ায় সেটা বোঝা গেল না। খুব জ্বলছে? হুম। ঠিক আছে, ওষুধ লাগিয়ে দিব। লাগবে না। আফরান মৃদু হেসে আরিয়াকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করল। আরিয়া ফিরল না, তাই নিজেই আরিয়ার সামনে গিয়ে বলল, রাগ করেছো? অভিমান করেছো? আরিয়া কথা বলল না। আফরান আবারও হেসে আরিয়ার বাহু ধরে নিজের বুকে আরিয়ার মাথা রেখে এক হাত মাথায় অন্য হাতে জড়িয়ে ধরল।
আরিয়া কোনো শব্দ করলো না, হয়তো এখানেই তার সব ব্যথার প্রশান্তি। আর ব্যথা দেব না, তুমি শুধু আমার কথা শোনো, দেখবে সব ঠিক থাকবে। আরিয়া কোনো কথা বলল না। কোনো কিছু হলে প্রথমে আমাকে জানাবে, তারপর আমার উত্তর শুনে যদি কোনো ডাউট থাকে আমাকে সেটাও বলবে। শুধু শুধু ভুল বুঝে লাভ আছে? তাহলে উল্টাপাল্টা চিন্তা বাদ দাও। আরিয়া কিছু বলছে না। আফরান আরিয়াকে ছেড়ে আফরান একটু ঝুঁকে আরিয়াকে বলল, কি বলেছি বুঝেছো? আমার ঠান্ডা লাগছে, আমি উঠবো। ঠিক আছে, যাও। আরিয়ার সাথে আফরানও পানি থেকে উঠল। আফরানের গায়ে সাদা শার্ট থাকায় ভিজে শরীরের গঠন আকৃতি সবটা বোঝা যাচ্ছে। আরিয়াও পাতলা শাড়ি পরনে থাকায় সবটা শরীরের সাথে লেপ্টে আছে। নাভি থেকে পেট, পিঠ, কোমরের কিছু অংশ সব কিছুই দৃশ্যমান। আফরান খেয়াল করে কপাল কুঁচকায়। আরিয়া দু কদম সামনে যেতেই আফরান আরিয়াকে দু হাতে উল্টো কোলে তুলে নিয়ে বলে, আর কখনো যেন এমন শাড়ি পরতে না দেখি। কেন? আমার তো পাতলা সিল্কি শাড়ি পছন্দ। পরার ইচ্ছে হলে আমার রুমে আমার সামনে বসে পড়বে, সারাদিন থাকবে, কিন্তু এমন শাড়ি পরে বাইরে আসতে যেন না দেখি। কেন? আপনার সামনে কেন পরবো শুধু? তোমাকে এমনভাবে দেখার অধিকারটা শুধু আমার কাছেই আছে, আর কারো নেই। রৌ, কেমন ভাবে? এখন একটা কানের নিচে থাপ্পড় পড়লে বুঝবে কেমন ভাবে। আরিয়া লজ্জায় আড়ষ্ট হয়ে আফরানের বুকে মুখ গুজে, তোমাকে এভাবে আমি ভেতরে নিয়ে যেতে পারবো না। আমার তোমাকে এখনই থাপ্পড় মারার ইচ্ছে হচ্ছে। আমার দোষ নাকি? আপনি তো আমায় পানিতে ফেললেন। আমি কি জানতাম নাকি এমন হবে? ভালো, এখন আপনি নিয়ে যাবেন ভেতরে। আফরান বিরক্তি মুখ নিয়ে হাঁটা ধরে। গেটের সামনে গিয়ে একবার দেখে নেয় কেউ আছে কিনা ড্রয়িং রুমে। কেউ না থাকায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আরিয়াকে নিয়ে নিজের রুমের দিকে বলে, চেঞ্জ করে নাও। আরিয়াও বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সায় দেয়। আফরান নিজের রুমে চলে যায়। আয়ুষ সোফায় চোখ বন্ধ করে হাতের ওপর মাথা রেখে শুয়ে আছে। একটা কথা জিজ্ঞেস করব? আয়ুষ কোনো কথা বলল না। ভাইয়া কি এমন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করছিল আপনাকে? আয়ুষ এতেও কোনো উত্তর দিল না। একটু কথা তো বলতে পারেন। আমি এই বাড়িতে এতদিন আছি, কখনো একটু ভালোভাবে কথা বললে কি হয়? আমি তো শুধু একটা কারণটা জানতে চাইলাম, বলুন না। জেনে কি করবে? এমনি জানতে চাইলাম, কি এমন ছবি ছিল বিয়ে করতে বাধ্য হলেন? চুপ থাকো, ভালো লাগছে না। আমি তো আগেই জানতাম আফরান ভাইয়া যাই করুক নিজের ফ্যামিলি তার কাছে সবার আগে। বললাম তো চুপ থাকো। ওকে। একটু চুপ থেকে সামিরা আবার বলল, আরেকটা কথা বলতাম। আমি কলেজ যাব কাল থেকে। বলার কি আছে? শুনেছি সব কিছুতে স্বামীর পারমিশন লাগে। একদম বাজে কথা বলবে না। কখনো ওয়াইফের চোখে দেখেনি, আর কখনো হবেও না। শুনে রাখো, তুমি স্বাধীন, নিজের মতো চলতে পারো। আগে যেমন চলতে এমন চলতে পারো। আমাকে কখনো জিজ্ঞাসা করবে না কিছু। সামিরা আয়েশের কথাগুলোতে বোধহয় কষ্ট পেল, কিন্তু সহ্য করে নিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।